আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে, বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে, যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপি নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। এই আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো। তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। এইটা তো আমরা, আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে, তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। We have given total support to them. আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন। ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি জি, প্লিজ প্লিজ। এটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এইটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন, আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই, তাই তো? মানে এটা এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ, এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করিনি। আমরা কি ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি? একটা ক্লেম করিনি তো। ওটা যাচ্ছেন কেন? তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে, যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, কিকটা করেছে ছাত্ররা। ওকে, আমি সেটা বারবার বলেছি, যেটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসছি আমরা, তারা কিক করেছে সেভাবে ফ্যাসিস্টের কাছে। পয়েন্ট। আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল? আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার? না, আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি। কারণ আমরা মনে করেছি যে মূল বিষয়টা যেটা থাকবে সেটাকে আপনার নিরপেক্ষ, নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে। সেই কারণেই আমরা ওইভাবে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি। নির্দলীয়, নিরপেক্ষ থাকুক, সেটি আপনারা চেয়েছেন। এই প্রশ্নতে পরে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান হবেন, এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল? অবশ্যই আমরা সবাই মিলিত আমার কথা বলেছি, ছাত্ররা বলেছে। কারণ আমাদের সামনে অপশন তো খুব কম ছিল, যে কয়জন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা তার মধ্যে ডক্টর ইউনূস ডেফিনেটলি নাম্বার 1। ইতিহাসের খাতিরে একটু জানতে চাইছি, ওয়াজ হি দ্য ওয়ানলি অপশন? No, not necessarily only option, but he was the number 1 option. এবং আপনাদের মাধ্যমে সেটা টেবলড হয়েছিল? ডেফিনেটলি। ওরা ছাত্ররাও করেছে, দিয়েছে, আমরাও দিয়েছি। ওকে, এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয়, এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায়। সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনি দেখুন, আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন। জি, আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার, আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ
ক্ষতিকর। ওকে, আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে জি। যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন জি বলেন, সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। And এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। Okay. এবং তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া। আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে আপনার নেওয়া, একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন? কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার না, আপনার জানতে হবে, কিন্তু আমি তো দিতে নাও পারি। জি 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 জি, সেটি আপনি আপনার জানাটা তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা, যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি, জি। আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই। জি। আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো যারা দ্রুত শেষ করবে, এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তারা যাবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু তাদের মূল যে 6টা কমিশন তারা করেছে সেই 6টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব। এটা কোনো ব্যারিয়ার না, নো ব্যারিয়ার। ওকে, আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি, উপরাষ্ট্রপতি, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদ উচ্চ কক্ষ, এগুলি খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলি না না, আপনি জিনিসটা ব্যাখ্যাটা বোধহয় এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছি। আমরা যেটা সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে 72 সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তছনছ করে দিয়েছে। এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার। আগেরটাই যে থাকবে তার তো মানে নেই। আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয়, যে কারণে আমরা আমাদের মতো করে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি। আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি, এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয়। আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয়, একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি, এটা তো আপনার কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না, রাইট? পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বেশি করে সেই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি। আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট। আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন, গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না। আমি প্যারাফ্রেজ করছি, কারেক্ট মি ইফ আই এম রং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি? প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি, এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেব সঠিক, আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই। কারণ আমরা চাই, এই কথা আমরা কোথাও বলিনি। আমরা বারবার এই একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতিতে থাকবে কিনা, নির্বাচন করবে কিনা, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল, নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয়, শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা। ওকে, পরিষ্কার। নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূসের আসলে সেই অর্থে কথা হয় না। আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন। আমি জানি না উনি কিভাবে বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি। দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন, একটু যেটি হচ্ছে যে আপনি গত 15 বছরের, বা যদি আমি বলি যে শেষ 7-8 বছরে আপনি অনেক বেশি যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে, সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে
আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনি এখন কোথায় আছেন সেটি জানেন না, আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন। আমি আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি, আর কি প্রশ্নটা অনেকটা। আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না। ওকে, এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না। ওকে, ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে যাই। প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা 35% দর্শক, শতকরা 65% দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয়। 75,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। আপনি এটা নিয়ে মন্তব্য করলেও করতে পারেন। অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত, পরে নির্বাচন হওয়া উচিত। এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত, বা এটি আসলে? দেখুন, রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে। রেফারেন্ডাম দিবে কে? আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করতে আসলে না, আপনার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডিকে। রাইট, ইলেক্টেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে। আপনি সংবিধান যখন আপনি পাস করবেন, সেই সংবিধান পাসটা করবে কে? করবে? হুইজ দ্য অথরিটি? সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে, আপনি কি এটা কেন সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন? কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান, মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি। না, বিষয়টা তো হচ্ছে কি, ফ্যাসিস্টের সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন, বাতিল করে দেন, সেটা আপনারা করেন নাই। সেটা তো এই সরকার করে নাই, বা তারা করতে পারে নাই। এটা যদি আপনার বাতিল করে দিত, সংবিধানকে উড়িয়ে দিত, একটা বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে এই প্রশ্নগুলো আসতো। এখন এই প্রশ্নগুলো অবান্তর। এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা। আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না, তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো, এর পিছনে কি কোনো কারণ আছে? আপনাদের কোনো পরামর্শ আছে? বা ডক্টর, আমি জানি না, তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন। যখন এই আপনার বিপ্লব হয়, তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টি? দেখেন, একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার, বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার। এই বিষয়গুলোতে আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি, যার যেমন খুশি। এটা ঠিক না তো। আপনার বাস্তবতা সব কথা বলতে হবে, তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন, সেটি আগেও আপনি বলেছেন, সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা। এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না গণ অভ্যুত্থান না কি, সংবিধান থাকতে হবে না রাখতে হবে, সেটি নিয়ে আসলে অনেক কথা। রাষ্ট্রপতি নিয়ে আপনার এগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই ভাই। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি, জি, আই এম টোটালি ডেমোক্রেট। আমি একটা আপাদমস্তক গণতন্ত্র বিশ্বাসী মানুষ, এবং গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সবসময় বলি। এটা তো হয়তো কেউ এগ্রি করবে, কেউ এগ্রি করবে না, কেউ বিভিন্ন কথা বলবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি এটা বুঝি, যেহেতু একসময় বিপ্লবী দল করেছি, একসময় বিপ্লবের কথা বলেছি, বিপ্লবও করেছি, যুদ্ধও করেছি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে বিপ্লবী সংগঠন লাগবে। বিপ্লব যদি করতে হয়, তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে। তা নাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেইন করা যাবে না। ওকে, আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা, গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন, সবার নিরাপত্তার কথা বলছেন, অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি। আমরা যে কাজ প্রশাসনকে, পুলিশকে, সরকারি দলের লোকজনকে করতে দেখি, সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা? যুবদল যে করেছে তার প্রমাণ আছে? কেন ওয়াই দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন? আমি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয়। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ওয়াজ দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, তারা করেছে এটা। আর সেই সঙ্গে আপনার সেই যারা আপনার হয়তো সেখানে ছিল, তারা করেছে। যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না। তার মানে যুবদল পার্টি কখনোই ছিল না।
তার মানে bdnews24.com এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে ঠিক না। আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN এ, সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম? এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ যে করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলোই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার বলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম, আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়, বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয়? গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা কোম্পানিজ আইনের 28 সেকশন 28 দ্বারা সৃষ্ট। তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন ডিভিডেন্ড কোম্পানি, গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি। কাজে এটার কোনো মালিক নাই। কাজে মালিক যেহেতু নাই, এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এটা 1000 টাকা। মানে যদি যত তোলপাড় হয়েও যায় কোম্পানিতে, বহু পাওনা থেকেও যায় লোকজনের, যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে 1000 টাকা পর্যন্ত। এর দায়ী থাকবে 1000 টাকা পর্যন্ত, এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজে এত সহজ সরল একটা জিনিস। তো
সেটাই হলো গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে তারা উপায় অর্জনের কাছ থেকে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এটা কারো চাপারও সিদ্ধান্ত না। সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে, এখানে দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তা। কাজে ওইটা যে আমরা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা পূরণ, এটা একটা কথা দিয়েছিল, এটা পূরণ করছে না, এটা আইনগত কোনো যে আইনি বাধ্য হতে আমাদের দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না। কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি, যখন এটা আর দরকার নাই। এইটুকু পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার ওকে, আমরা 5 আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির। বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে, তাদের তো নির্বাচনও লাগে না। আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল, আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে, 80 ভাগ দখল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন? যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি। আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ, আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে। মেবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো, কবে কি বলেছে না বলেছে, এইগুলো আমি খুব বেশি দেখি না। আপনাকে আমি সত্য কথা বলছি। আমি মনে করি জামাত ইসলাম আমাদের সঙ্গে ইতিপূর্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ছিল, তারা যদি আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে, তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না। জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা, বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভ নয়। আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ, আলোচনা, কথাবার্তা প্রাধান্য দিয়েছেন। যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম, মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন? মানে আমি আর নাম খুবই ভালো। আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে। যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে, আমরা নিজেদের কাজ করার চেষ্টা করছি। আন্দোলন যেহেতু নাই, যুগপৎ আন্দোলনের বিষয়টা নেই, বাট উই আর ইন টাচ অলওয়েজ। আজকে তো মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে আমার কথা হয়েছে, আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি, আমার অফিসে বসে কথা বলেছি। উই আর ইন টাচ। আমরা বিষয়গুলো দেখছি, পর্যবেক্ষণ করছি। আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমরা গণতন্ত্রটা চাই, আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি। এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে? এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার? আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগপৎ আন্দোলনে যাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলোচনা শুরু করি, এটা ছিল আমাদের প্রায় 2-3 বছরের একটা প্রক্রিয়া। 2-3 বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং একটাতে এগিয়ে যাই।
এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব, আন্দোলন করার পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা। এই জন্য আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে, তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের বক্তব্যের মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে। অন্য একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত? আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি, আমার দলের এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে, তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে, সেটি এগুলো এর চেয়ে সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই। আচ্ছা, পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে, এবং পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে, ইকোনমিক ক্রাইসিস, তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দেয়ার ইজ নো পার্লামেন্ট। পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না, এটা তো দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে, নিয়ন্ত্রণের মধ্যে আনে। তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার। নানাভাবে আমি আবার আপনাকে কোট করি, আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনাকে কোট করছি, আপনি বলছেন যে আমরা 111-এর গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না। আপনার সেই শঙ্কা কি বাড়ছে না? কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে 2 অক্টোবর দিয়েছিলেন, 3 অক্টোবর প্রকাশ হয়েছিল এটি। আমি এটা বলেছি এবং তার খুব কনসিয়াসলি বলেছি, এবং এখনো যদি আমি মনে করি যে সেই ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো। কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে, and they create problems for the peaceful transition to democracy. এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি, সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি। উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, কারা অন্তর্ভুক্ত হবেন, সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে। তো না, লেট মি ভেরিফাই। প্রথম যে কমিটি যখন গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল, পরামর্শ ছিল, তার সবগুলো হয়েছে তাও না। কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি, করার প্রয়োজন হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে কোথাও যাচ্ছে না। না, ভালো হচ্ছে আমরা মনে করি। আমার কথা নয়, আমরা বিভিন্ন ভাবে যে শুনতে পাই, যাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই একটা ধ্বংসস্তূপ হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই। এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন? Why did you say these things again and again? She has destroyed the entire political structure and the economic structure, এবং লুট করে শেষ করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি 2,00,000 কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয়, তার কি থাকে? সেটাই তারা করেছে এখানে। তো সেখান থেকে টেনে তুলতে, এই ধ্বংস থেকে টেনে তুলতে এই 3 মাস কি এনাফ টাইম? নো ওয়ে। সুতরাং উই মাস্ট গিভ দেম টাইম, উই মাস্ট গিভ দেম সাপোর্ট, এবং পরামর্শ দিতে হবে। তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছে।
শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন, সেটি নিয়ে আমার অন্ততপক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই। আপনার এই বক্তব্যের সাথে একমত, এটি আমি বারবার বলতেও চাই। এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না, এখনো আমি বলতে এটি দ্বিধা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ, প্রশাসন, শাসন, সংসদ, প্রেস, মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে, মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানের নির্বাচন কমিশন, এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে মানে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2,00,000 কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না, অনেক অর্থনীতি বলছেন, আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না, কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে 2,00,000 কোটি টাকা কোথায় গেল, কে নিয়ে গেল, কার কাছে গেল? না, নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন, এত দ্রুত তো হবে না আপনার। অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে, তার কাজ করছেন, এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বেরিয়েও আসছে, কে কোথায় গেছে, কোন দিন গেছে, একটু তারপর একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে। বাট থিংস আর কামিং আউট, আপনাদের মিডিয়াই আপনারা দেখাচ্ছেন, এগুলো মিডিয়াই আপনারা বের করে নিয়ে আসছেন। আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা? কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা চাপ ছিল, এখন অনেকে চাপ আছে। কোন চাপ নেই, এগুলো ভুল কথা। যারা এগুলো বলে তারা আপনার নিজের দায় এড়ানোর জন্য বলে। আমি যতটুকু লক্ষ্য করি, আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি, আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই, কোনো চাপ। চাপটা, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা, মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে, এটা আপনার কর্পোরেট হাউস বেসড, এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে। ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি, ওখানে কিছু কিছু সমস্যা আছে। এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন, যারা তাদেরকে তার দোষর হিসাবে কাজ করেছেন, দে আর স্টিল দেয়ার। সো আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি, ইট টেক টাইম। ব্যাপারটা কোনো দলের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে। এখন বলছে আমার অ্যান্টি দ্য রাইটস অফ দ্য পিপল, অ্যান্টি দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই বিষয়টা একদিকে, আর গণতন্ত্র একদিকে। না, গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো, আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ, সেহেতু আপনি কি আসলে এই যে 3 মাস, 100 দিন, 105 দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন? মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তার সম্পাদক সাহেব করেছিলেন। জি, আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম, তখন আপনার খাতা দেখতাম, স্কোর দেখতাম, স্কোর করতাম। এখন তো আপনি পলিটিক্সে, এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না, আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে। আচ্ছা, মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে, দ্যাট ইজ মাই স্কোর, আমি সেটা দেখি। আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করে খাটো করে দেখানো, এটা একটা আছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে। এটা তো মারাত্মক। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি তো থাকবেই, তারা অভিজ্ঞ, একেবারে রাজনীতি অভিজ্ঞ, রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞ তা তো না, বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড। তারা ভালো করতে চায়, লেট আস সাপোর্ট দেম। আমাদের ছেলেরা এসছে এগিয়ে, তাদেরকে আমাকে সমর্থন করতে হবে, এটা বাস্তবতা। কেন সবসময় নেগেটিভ দেখবো? Let us see it positively. না, এটা খুবই ইন্টারেস্টিং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র, রেকর্ডিং, ভিডিও সব দেখতে বসছি, তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না। যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না, আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, আমার কাছে গণতন্ত্র শেষ কথা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান, এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না, সেটা আসলে 3 বছরও হইতে পারে। তো এটা একটা মানে না, ভুল কথা। আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে, 3 বছর কখনোই যৌক্তিক সময় নাই। এবং আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যাটাকে আমরা সঠিকভাবে নিতে হবে।
একটা, অর্থাৎ একটাই যে সংস্কার কয়েকটা কথা বলেছি, সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে 30 ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে সাবমিট করবে, 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে, তারপরে আলোচনা হবে, তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে, নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে না, সংস্কার। খুব বেশি সময় লাগার কথা না তো, নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না। আর ভোটার তালিকা করতে নিয়ম আছে, সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে 9 মাস লাগবে। যদি কেউ বলে থাকে, তা আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে থেকে থাকলে, আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না, যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা। যেমন কেউ কেউ বলছে যে 2025-এর মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোড ম্যাপ চাই। বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া, তারা কবে কি করবেন, এটা গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাবো যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিনে এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, আমরা কিন্তু কখনোই একথা, আমরা 31 দফা আমরা দিয়েছি 2 বছর আগে, সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে। সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা, ফটকটা ওটাই, গেটটা সেটাই, সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। কারা, কে, হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথা তো আপনার জনগণই ঠিক করবে। সেজন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান, আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো, জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, হ্যাঁ, এটা কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দের সই আমি দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয় আপনি যদি একটু বলেন। দুই একটা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা, শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার, জুলাই মাস, সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, উত্তর দিয়েছি আমি এখন। এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। আমার বিশ্বাস আমার দর্শক যারা, শ্রোতা যারা, তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে হটিয়েছি, তখন আপনার 30 লক্ষ বলা যে বলুন 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অধ্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন, সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি। এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই। লেট আস নট ডিভাইড, লেট আস নট, আমরা নিজেকে বিভক্ত করে না ফেলি, এক জায়গায় এসে সঠিকভাবে এগোই। আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি, সেটাই একমাত্র পথ।
লাস্ট প্রশ্ন, এটা অবশ্য দর্শকদের প্রশ্ন, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেল 24-এর জন্য আমাদের একটু সময়ও দিতে হবে। আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যারা যে বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে, আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি না, এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছেন যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে। শোনেন, এইবার কিছু মানুষ আছেন, কিছু মনে করবেন না, যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না, এবং তাদের বায়াস, তারা বিএনপিকে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন। প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি, কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কাউকে ঢুকবে? এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে। আপনি বলেন, আমি নামগুলো বলতে পারি, হ্যাঁ, আপনার সালমান রহমান, আপনার এসআলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে, তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে। এবং কনজিউমার গুডস যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে, এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে। সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি, সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাম টাইম। এটা তো কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিল। যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি, এন্ড উই মাস্ট গিভ দ্যাট টাইম। এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা, অনেক ক্ষেত্রে আপনারা কাউকে বহিষ্কারও করেছেন। এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে? না, আপনি আমাকে বলি, আমি কিন্তু মাঠের মানুষ। আমি আপনার ঢাকা বেস পলিটিশিয়ান নই, আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে। আমি পৌরসভা মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। সুতরাং আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয়। এখানে আমাদের দুর্ভাগ্য যে গত 53-54 বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি, কোনো গভর্নমেন্টই পারেনি, মেবি দ্যার ভেস্টেড ইন্টারেস্ট বলে পারেনি। এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করা না যায় তাহলে এটা কোনোদিন ঠিক করা যাবে না। সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিং এর মাঝখানে যে সমস্ত আপনার এই যে দালালরা যারা আছে, আপনার যারা ভাগ করে নিয়ে যায়, ভাগ করে টাকাগুলো নিয়ে যায় 4টা 5টা 6টা করে, সেখানে কিন্তু বেরিয়ে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং এইটা করার জন্য আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার এবং সময় দরকার, যেখানে আপনি এটা করা সম্ভব হবে। আপনি জানেন ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে, অ্যাসোসিয়েশনস আছে, আপনার যারা ফার্মার্সদের, যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের কিছু গড়ে ওঠেনি, উঠতে দেয়নি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিতে যেন ওই লক্ষ্যে কাজ করেন, সেটা অত্যন্ত জরুরি ব্যাপার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা আমরা করেছি, আপনি সবগুলো বিষয়ে আসলে আপনার অবস্থান, দলের অবস্থান চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন। আমাদের দর্শকরা খুব উপভোগ করেছেন, তারা খুবই অ্যাক্টিভ ছিলেন। 14,000-এর মতো দর্শক কনকারেন্ট ভিউ ছিল আমাদের ইয়েতেই, চ্যানেল 24 নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছেন। বেশিরভাগ আপনার সাফল্য কামনা করেছেন, দলের সাফল্য কামনা করেছেন, কেউ কেউ কিছু সমালোচনাও করেছেন। আমরা পলিটিক্সে যখন করি তখন সমালোচনা সহ্য করতে হবে। আপনাকে ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন মির্জা ফখরুল এবং ডক্টর ইউনূস আজকের ভিডিওতে কিছু বক্তব্য দিয়েছেন। পুরো বক্তব্যটি হয়তো আপনি শুনছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। পুরো বক্তব্যটি শুনছেন তার কারণ হচ্ছে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক কিছু মানুষকে শিখাতে চান কিংবা নিজে শিখতে চান রাজনীতি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যদি মানুষকে রাজনীতি সম্পর্কে কিছু শিখাতে চান তাহলে আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে এই যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওর মূল ভিত্তিটা কমেন্ট বক্সে তুলে ধরা। আজকের ভিডিওতে যে মূল কথাগুলি বলছেন সেই কথাগুলির ধারাবাহিকতায় এই কথাগুলি, সমস্ত কথাগুলিকে সমষ্টি করে একটি
কমেন্ট আপনার করা উচিত, যে কমেন্টের মাধ্যমে মানুষকে আপনি বোঝাতে পারবেন, মানুষকে আপনি জানাতে পারবেন। প্রিয় দর্শক, প্রথমত কথা হচ্ছে, আপনি যদি কমেন্টটি করেন তাহলে আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু চিনতে পারবে। এবং আপনার কমেন্টের ভিতর যদি ভুল থাকে কিংবা আপনার চিন্তা ভাবনার মধ্যে যদি ভুল থাকে, তাহলে সেই ভুলটিও কিন্তু শুধরে দিতে পারে মানুষ। অন্য একজন এসে আপনার এই কমেন্টটি পড়ে সেই ভুলটি শুধরে দিতে পারবে। প্রিয় দর্শক, এখন আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করা এবং লাইক দেওয়া, সাবস্ক্রাইব যদি না করে থাকেন একটি সাবস্ক্রাইব করে দেওয়া। প্রিয় দর্শক, দেখেন, আমরা যদি বাংলাদেশের রাজনীতিটাকে ভালো করতে চাই, আমাদের পরবর্তী প্রজন্ম যেমন আমাদের ছেলেমেয়ে, এদেরকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমাদের উচিত আমাদের এই বাংলাদেশের রাজনীতিটাকে একটি সুন্দর সুশৃঙ্খল রাজনীতিতে পরিণত করা। সুশৃঙ্খল রাজনীতি পরিণত করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু সুখী শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে পারবে। বর্তমানে রাজনীতির যে খাইখেয়া অবস্থা, এই খাইখেয়া অবস্থা যদি সারা জীবন থাকে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু কখনোই সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। প্রিয় দর্শক, ভালো মানুষকে যদি আপনি রাজনীতিতে উৎসাহিত করেন আসার জন্য, তাহলে ভালো মানুষ তাহলে যদি রাজনীতি আসে, তাহলে কিন্তু রাজনীতির প্রেক্ষাপট এবং রাজনীতির যে চিত্র আছে সেই চিত্রই কিন্তু পাল্টে যাবে। প্রিয় দর্শক, তাই আমাদের উচিত বাবাখোর, গাঁজাখোর, নেশাখোর, মাদক ব্যবসায়ী, লুট করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে এমন লোকজনকে সাপোর্ট না করা, এমন লোকজনের কাছ থেকে একদম দূরে থাকা। এমন লোকজন কিন্তু আমাদের সমাজে ভয়ভীতি দেখিয়ে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে। এখন আমরা যদি একটু সচেতন হয়ে তাদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু তারা কখনোই আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে কিছুই করতে পারবে না। দেখেন ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা 10 জন মিলে যদি একটা পক্ষ করি, একটা ভালো মানুষের পক্ষে চলে যাই, তাহলে কিন্তু ওই অসহায় মানুষগুলি, ওরা আর কয়েকটা গাঁজাখোর ছেলে বা গাঁজা দিয়ে বাবা দিয়ে কয়েকটা ছেলে আর পাবে। ভালো মানুষের শক্তির সামনে খারাপ মানুষের শক্তি কিছুই না। তো 24শে গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছি বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পরিচালিত করতে পারবো কিংবা আমরা পাবো, এবং এখানে আমরা ঠিক মতন বসবাস করতে পারবো স্বাধীন রাষ্ট্র হিসেবে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু কাজ করা। তো কতটুকু পেরেছেন বা কতটুকু আমরা পেরেছি, সেটি কিন্তু আপনি আমি অবশ্যই হিসাব নিকাশ করে তারপর সামনে এমন একজনকে ভোট দিব, সে যেই দল থেকেই হোক, কিন্তু একজন ভালো মানুষকে ভোট দিব। সে যে কোনো দল সাপোর্ট করতে পারে, কিন্তু মানুষটি ভালো কিনা সেটি আমাদেরকে দেখতে হবে এবং সেই অনুযায়ী তাকে সাপোর্ট করতে হবে। প্রিয় দর্শক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।